ও একটু চুপ করে থেকে বলল, মামি, আমি আপনার কাছ থেকে শুধু একটা জিনিস চাই। আপনি আমাকে সবসময় এভাবে ভালোবাসবেন কি? আমার হৃৎপিণ্ডটা আবার দ্রুত লাফাতে শুরু করল। আমি ওর কথার মানে বোঝার চেষ্টা করলাম। ওর কথায় কি কেবল পরিবারের প্রতি ভালোবাসা নাকি আরও কিছু? আমি বললাম, হাসান, তুমি আমার ছেলের মতো, আমি তো তোমাকে সবসময় ভালোবাসব। কিন্তু তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? ও হাসল কিন্তু কিছু বলল না। আমার মনে হলো ও যেন কিছু বলতে চায় কিন্তু সাহস করছে না। তারপর যা হলো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আমি ফাইজাতুন নাহার জেভিন, বাংলাদেশের একজন মেয়ে। চলে আসলাম তোমাদেরকে মজা দেওয়ার জন্য আরও একটি মজার গল্প নিয়ে। গল্পটা শুরু হয়েছিল আমার ভাগিনাকে নিয়ে। আমার স্বামী তখন বিদেশ থাকত বন্ধুরা, বাকিটা গল্পেই বলছি বন্ধুরা। আশা করি তোমরা ধৈর্য ধরে পুরো গল্পটি শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যাক। আমার বিয়ে হয়েছিল শামুজ্জামান শায়ামির সঙ্গে, একজন সৎ আর পরিশ্রমী মানুষ। আমাদের বিয়ের প্রথম কয়েকটা বছর ছিল সুখের। আমরা একসঙ্গে হাসি আনন্দে কাটাতাম। আমাদের ছোট্ট সংসারে একটা মেয়ে এলো, আমার রুমি, যখন ওর 2 বছর বয়স। আর হাসি আর কচি কচি কথাগুলো আমাদের জীবনকে আলো করে রাখত। কিন্তু জীবন তো সবসময় একরকম থাকে না, তাই না? বিয়ের 5 বছর পর শায়েম কাজের জন্য বিদেশে চলে গেল। সেখানে একটা ভালো চাকরির সুযোগ পেয়েছিল সে। আমি আর রুমি রয়ে গেলাম এই ছোট্ট শহরের বাড়িতে একা। স্যাম চলে যাওয়ার পর আমার জীবনটা একটু কঠিন হয়ে গেল। একা হাতে রুমির দেখাশোনা, সংসারের কাজ আর মনের মধ্যে একটা ফাঁকা ভাব। তখন আমার জীবনে এলো আমার ভাগিনা হাসান, ইমাম হাসান, আমার স্বামীর বোনের ছেলে, বয়স মাত্র 21। ওর বাবা মা অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল, আর হাসান তার সৎমার কাছে বড় হয়েছে। হাসান আমাদের বাড়িতে এসে থাকতে শুরু করল যাতে আমাদের সংসারের ছোটখাট কাজে সাহায্য করতে পারে। বাজার সদাই, বাড়ির টুকটাক মেরামত, এসব ও খুব মনোযোগ দিয়ে করত। হাসানের মধ্যে একটা জিনিস আমার খুব ভালো লাগত, ওর রুমির প্রতি ভালোবাসা। রুমি যখনই হাসানকে দেখত ওর মুখে হাসি ফুটে উঠত। হাসান বাজার থেকে রুমির জন্য ছোট ছোট খেলনা, রঙিন বেলুন কিংবা চকলেট নিয়ে আসত। রুমি খুশিতে লাফাত আর আমার মনটা ভরে যেত। হাসানের এই স্নেহ আমাকে মুগ্ধ করেছিল। আমি ভাবতাম এত অল্প বয়সে কি সুন্দর দায়িত্ববোধ ছেলেটার। আমার মনে হতো হাসান আমার ছেলের মতোই, যাকে আমি সবসময় ভরসা করতে পারি। কিন্তু ধীরে ধীরে আমি কিছু একটা লক্ষ্য করতে শুরু করলাম। হাসান আমার সঙ্গে খুব বেশি কথা বলতে চাইত, সে হাসি মুখে গল্প করত। আমার দিন কেমন গেল, আমি কি করলাম, এসব জানতে চাইত। প্রথমে আমি ভেবেছিলাম এটা তো স্বাভাবিক, হয়তো ও আমাকে একা থাকতে দেখে একটু সঙ্গ দিতে চায়। কিন্তু তার কথার মধ্যে একটা অদ্ভুত আগ্রহ ছিল, যেটা আমার কাছে কিছুটা অস্বস্তিকর মনে হতো। একদিন ও আমার জন্য একটা ছোট্ট উপহার নিয়ে এলো, এক জোড়া কানের দুল। আমি অবাক হয়ে বললাম, হাসান, এটা কেন? ও হেসে বলল, মামি, আপনাকে দেখে মনে হলো এটা আপনার জন্য পারফেক্ট। ও আমি উপহারটা নিয়ে হাসলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন জাগল। হাসান কেন আমার জন্য এসব আনছে? ওর এই আচরণের পেছনে কি কোনো উদ্দেশ্য আছে? আমি নিজেকে বোঝালাম, না, আমি বোধহয় বেশি ভাবছি। হাসান তো আমার ছেলের মতোই, ওর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে না। তবুও আমার মনের কোণে একটা সন্দেহ জেগে রইল, যেন কিছু একটা ঘটতে চলেছে। এক সন্ধ্যায় আমি আর রুমি আমাদের ঘরে বসে গল্প করছিলাম। হঠাৎ দরজায় একটা টোকা পড়ল। আমি একটু অবাক হলাম, কারণ এত রাতে কেউ আসার কথা নয়। আমি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ভয়ে দরজা খুলতে পারছিলাম না। কে জানে কে এসেছে। একটু পরে আবার টোকা পড়ল, এবার একটু জোরে। আমি সাহস করে দরজা খুললাম, দেখি হাসান দাঁড়িয়ে আছে, ওর মুখে একটা অদ্ভুত হাসি। আমি জিজ্ঞেস করলাম, হাসান, এত রাতে কি হলো? হাসান শান্ত গলায় বলল, মামি, আমার রুমে পানি নেই, তৃষ্ণা পেয়েছে। তাই ভাবলাম আপনার কাছে একটু পানি চাই কি। আমি ওকে পানির গ্লাস দিলাম, কিন্তু ওর চোখে একটা অস্বাভাবিক দৃষ্টি লক্ষ্য করলাম। সে আমার দিকে তাকিয়েছিল, যেন কিছু বলতে চায় কিন্তু বলছে না। আমার মনটা অস্থির হয়ে উঠল। ও চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে ভাবতে লাগলাম, হাসানের এই আচরণের মানে কি? ও কি সত্যিই শুধু পানির জন্য এসেছিল, নাকি এর পিছনে অন্য কিছু আছে? আমার মনের মধ্যে একটা রহস্য জেগে উঠল, যার উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। হাসানের সেই রাতের ঘটনাটা আমার মন থেকে যেন কিছুতেই সরছিল না। ওর চোখে সেই দৃষ্টি, সেই অদ্ভুত হাসি, এসব আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, হয়তো আমি বেশি ভাবছি। হাসান তো আমার ভাগিনা, আমার ছেলের মতো, তার মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকবে কেন?
কিন্তু তবু আমার মনের কোণে একটা অস্বস্তি জেগে রইল। আমি ঠিক করলাম ওর প্রতি একটু নজর রাখব। পরের দিন সকালে আমি রুমির জন্য নাস্তা তৈরি করছিলাম। হাসান ঘরে ঢুকে হাসি মুখে বলল, মামি, রুমির জন্য বাজার থেকে একটা ছোট্ট পুতুল নিয়ে এসেছি, দেখবেন। আমি হেসে বললাম, তুমি তো রুমির জন্য সবসময় কিছু না কিছু এনে দাও, এত ভালোবাসো ওকে। হাসান হাসল, কিন্তু তার হাসিতে আবার সেই অদ্ভুত ভাবটা আমার চোখে পড়ল। ও বলল, রুমি তো আমার ছোট বোনের মতো, ওর হাসি দেখলে আমার মন ভরে যায়। ও আমি কিছু না বলে শুধু মাথা নাড়লাম। দিনগুলো এভাবেই কাটছিল। হাসান আমাদের সংসারের ছোটখাট কাজের সাহায্য করত, রুমির সঙ্গে খেলত আর আমার সঙ্গে গল্প করার চেষ্টা করত। একদিন বিকেলে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম, হাসান এসে আমার পাশে বসল। ও বলল, মামি, আপনি সবসময় এত থাকেন, কখনো নিজের জন্য সময় পান না? গিয়ে আমি একটু অবাক হলাম, এমন প্রশ্ন ও আগে কখনো করেনি। আমি হেসে বললাম, মা হলে এমনই হয় হাসান, রুমি আর সংসার নিয়েই আমার সময় কেটে যায়। হাসান চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, মামি, আপনি অনেক সুন্দর, মানে আপনার মনটা। আপনি সবসময় সবার জন্য ভাবেন। আমি হাসলাম, কিন্তু কথার মধ্যে একটা অদ্ভুত আবেগ লক্ষ্য করলাম। আমার মনে হলো ও যেন কিছু বলতে চায়, কিন্তু পুরোটা বলছে না। আমি বিশ্বাসটা পাল্টে বললাম, হাসান, তুমি বরং বল তোমার পড়াশোনা কেমন চলছে। ও হাসল, কিন্তু আমার প্রশ্নের উত্তর না দিয়ে উঠে চলে গেল। আমার মন আরও অস্থির হয়ে উঠল। একদিন আমি বাড়ির পেছনের উঠানে কাপড় ধুচ্ছিলাম, রুমি ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ আমার চোখ পড়ল, হাসান দূর থেকে আমাকে দেখছে। ওর দৃষ্টিতে একটা অদ্ভুত তীব্রতা ছিল, যেন কিছু ভাবছে। আমি একটু অস্বস্তি বোধ করলাম, কাজ শেষ করে ঘরে ঢুকে গেলাম। কিন্তু মনের মধ্যে প্রশ্নটা আরও জোরালো হল, হাসান কেন এমন করছে? ওর এই আচরণের মানে কি? আমি কি ভুল কিছু ভাবছি? সেদিন রাতে আমি রুমিকে নিয়ে ঘুমাতে গেলাম, কিন্তু ঘুম আসছিল না। হাসানের আচরণ আমাকে বারবার ভাবিয়ে তুলছিল। আমি ভাবলাম হয়তো ওর মনে কিছু চলছে যেটা ও আমার সঙ্গে শেয়ার করতে পারছে না। আমি ঠিক করলাম ওর সঙ্গে খোলাখুলি কথা বলবো, কিন্তু কিভাবে শুরু করব? আমি কি ওকে সরাসরি জিজ্ঞেস করব ওর এই আচরণের কারণ কি? না, তাতে হয়তো ও অপমানিত বোধ করবে। আমি ঠিক করলাম ওর প্রতি আরেকটু নজর রাখব। পরের দিন হাসান আবার আমার জন্য একটা উপহার নিয়ে এলো, এবার একটা সুন্দর শাল। আমি অবাক হয়ে বললাম, হাসান, তুমি কেন বারবার আমার জন্য এইসব আনো? এত খরচ করার দরকার কি? ও হেসে বলল, মামি, আপনাকে এটা পড়তে দেখলে আমার ভালো লাগবে। আমি কিছু বলতে পারলাম না। ওর কথায় কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে না, তাই না? তবু আমার মন বলছিল এর পেছনে কিছু একটা আছে। আমি ঠিক করলাম আমাকে আরেকটু সতর্ক হতে হবে। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, হাসানের এই আচরণ কি সত্যিই নিষ্পাপ নাকি আমি সঠিকভাবে বুঝতে পারছি না। আমার মনে একটা দ্বিধা জন্ম নিল। আমি ভাবলাম হয়তো আমাকে ওর মনের কথা জানতে হবে, কিন্তু কিভাবে? আমি ঠিক করলাম আমি ওকে একটা পরীক্ষার মুখোমুখি করব। এটা কোনো খারাপ উদ্দেশ্য নয়, শুধু জানতে চাই হাসানের মনে আসলে কি চলছে। আমার এই সিদ্ধান্ত আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি তখনও জানতাম না। হাসানের আচরণ আমার মনের মধ্যে একটা ঝড় তুলে দিয়েছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ওর মনের আসল উদ্দেশ্য জানার জন্য একটা পরীক্ষা করব। কিন্তু এই পরীক্ষা কিভাবে করব তা নিয়ে আমি দ্বিধায় ছিলাম। আমি চাইনি ওকে কোনোভাবে অপমান করতে, তবুও আমার মনের শান্তির জন্য জানা দরকার ছিল। আমি ঠিক করলাম ওর সঙ্গে এমনভাবে কথা বলব যাতে ও নিজে থেকে তার মনের কথা প্রকাশ করে। একদিন সকালে আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাসান এসে বলল, মামি, আজ বাজারে গিয়ে রুমির জন্য একটি নতুন বই কিনেছি, ওকে গল্প পড়ে শোনাতে ভালো লাগে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি শুধুই রুমির জন্য? এটা কি আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য? আমি বললাম, হাসান, তুমি রুমির জন্য এত কিছু করো, কিন্তু নিজের জন্য কিছু করো না কেন? তোমার বন্ধু বান্ধব, পড়াশোনা, এসব নিয়ে কিছু বলো না? গিয়েও হাসল, কিন্তু উত্তরে কিছু বলল না। এক বিকেলে আমি আর রুমি বাড়ির ছাদে বসেছিলাম। রুমি তার খেলনা নিয়ে খেলছিল আর আমি একটা বই পড়ার চেষ্টা করছিলাম। হাসান এসে আমাদের সঙ্গে যোগ দিল। ও রুমির সঙ্গে খেলতে শুরু করল, কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছিল। আমি লক্ষ্য করলাম ওর দৃষ্টিতে একটা অদ্ভুত আকর্ষণ। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, হাসান, তুমি এত হাসি খুশি থাকো কিভাবে? তোমার জীবনে কি কোনো দুঃখ নেই? ও থমকে গেল, তারপর বলল, মামি, আমার জীবনে অনেক কিছু হয়েছে, কিন্তু আপনাদের সঙ্গে থাকলে সব ভুলে যাই। হাসানের এই কথাটা আমার মনে একটা প্রশ্ন জাগাল। ও কি আমাদের সঙ্গে থাকার জন্য এত কিছু করে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি ঠিক করলাম ওকে একটু পরীক্ষা করার জন্য কিছু করতে হবে।
পরের দিন আমি ইচ্ছাকৃতভাবে একটু খোলামেলা কথা বললাম। আমি বললাম, হাসান, তুমি তো অনেক ভালো ছেলে। তোমার মতো কেউ থাকলে আমার আর সায়েমের চিন্তা থাকত না। গিয়েও হাসল, কিন্তু আমি লক্ষ্য করলাম ওর চোখে একটা অস্বস্তি। ও বলল, মামি, আপনি আমাকে বড্ড বেশি প্রশংসা করেন গু। একদিন সন্ধ্যায় আমি রুমিকে খাওয়াচ্ছিলাম। হাসান এসে বলল, মামি, আজ আমি রান্না করে দেব। আপনি সবসময় এত কাজ করেন, একটু বিশ্রাম করুন। আমি অবাক হলাম, হাসান এমন কখনো বলেনি। আমি হেসে বললাম, তুমি রান্না করবে? ঠিক আছে, দেখি তুমি কি পারো। ও রান্নাঘরে গেল আর আমি রুমির সঙ্গে বসে রইলাম। কিন্তু মনে মনে ভাবছিলাম, এটা কি ওর আরেকটা চেষ্টা আমার কাছে আসার? আমার সন্দেহ আরও গাঢ় হল। রান্না শেষে হাসান একটা সাধারণ খিচুড়ি আর সবজি নিয়ে এলো। আমরা একসঙ্গে খেতে বসলাম। খাওয়ার সময় ও বলল, মামি, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে এমন খিচুড়ি রান্না করে খাওয়াতো। আমি অবাক হলাম, হাসান কখনো তার মায়ের কথা বলেনি। আমি জিজ্ঞেস করলাম, তোমার মা? তুমি তো কখনো বলনি। গেও হাসল, কিন্তু চোখে একটা বিষণ্ণতা দেখলাম। ও বলল, মা অনেক আগে চলে গেছেন, আমি তাকে খুব মিস করি। হাসানের এই কথাটা আমার মনে একটা নতুন চিন্তা জাগাল। ওর এই আচরণ কি তার মায়ের জন্য কোনো গভীর আবেগের প্রকাশ, নাকি এটা শুধু আমার মনের ভুল? আমি ঠিক করলাম আমার পরীক্ষাটা আরেকটু এগিয়ে নিতে হবে। পরের দিন আমি ওকে আমার ঘরে ডাকলাম। আমি বললাম, হাসান, তুমি আমাদের জন্য এত কিছু করো, কিন্তু আমি তোমাকে কিছুই দিতে পারি না। বল, আমি তোমার জন্য কি করতে পারি? ও চুপ করে রইল, তারপর বলল, মামি, আপনি আমার জন্য সব করেন, আপনার এই স্নেহই আমার জন্য যথেষ্ট। হাসানের এই কথায় আমার মন আরও দ্বিধায় পড়ল। ওর কথায় কি সত্যিই কোনো গোপন উদ্দেশ্য নেই, নাকি আমি এখনো পুরোটা বুঝতে পারছি না? আমার পরীক্ষা এখনো শেষ হয়নি। আমি ঠিক করলাম আমাকে আরেকটু গভীরে যেতে হবে। হাসানের মনের আসল রহস্য আমাকে জানতেই হবে, যাতে আমার মনের এই অস্থিরতা দূর হয়। হাসানের কথাগুলো আমার মনে একটা অদ্ভুত দ্বন্দ্ব তৈরি করেছিল। ওর কথাই যেন একটা গভীর আবেগ ছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না সেটা কিসের জন্য। আমার পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত আমি আরও দৃঢ় করলাম। আমি চাইছিলাম ওর মনের আসল উদ্দেশ্যটা জানতে, কিন্তু একই সঙ্গে আমার মন বলছিল আমি হয়তো ভুল পথে হাঁটছি। তবু আমার অস্থিরতা আমাকে থামতে দিচ্ছিল না। একদিন সকালে আমি রুমির জন্য কিছু কাপড় গোছাচ্ছিলাম। হাসান এসে বলল, মামি, আমি আজ রুমিকে পার্কে নিয়ে যাব, ওকে একটু ঘুরিয়ে আনি। আমি হেসে রাজি হলাম। রুমি তো হাসানের সঙ্গে যেতে পাগল। কিন্তু আমি লক্ষ্য করলাম, হাসান যখন রুমির সঙ্গে কথা বলছিল তখনও তার চোখ আমার দিকে ছিল। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, হাসান, তুমি রুমির জন্য এত করো, আমার জন্য কিছু করবে না? এটা ছিল আমার পরীক্ষার একটা অংশ। ও একটু থমকে গেল, তারপর হেসে বলল, মামি, আপনার জন্য তো আমি সবসময় কিছু না কিছু করি। হাসান আর রুমি পার্কে চলে গেল। আমি একা বাড়িতে বসে ভাবছিলাম, ওর এই কথার মানে কি? ও কি সত্যিই আমার প্রতি কোনো অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে, নাকি আমি ওর ভালোবাসাকে ভুল বুঝছি? আমার মনের মধ্যে একটা যুদ্ধ চলছিল। আমি নিজেকে বোঝালাম, হাসান আমার ছেলের মতো, ওর মধ্যে কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে না। কিন্তু তবু আমার সন্দেহ কাটছিল না। সন্ধ্যায় হাসান আর রুমি ফিরল। রুমির হাতে একটা রঙিন বেলুন আর মুখে হাসি। হাসান আমার দিকে তাকিয়ে বলল, মামি, আপনার জন্য কিছু এনেছি। ও আমাকে একটা ছোট ফুলের তোড়া দিল। আমি অবাক হলাম, ফুলের তোড়া? এটা কি সাধারণ স্নেহের প্রকাশ, নাকি এর পেছনে কিছু আছে? আমি হেসে বললাম, হাসান, তুমি এত কিছু কেন করো? আমি তো তোমার মামি, এসবের দরকার নেই। ও শান্ত গলায় বলল, মামি, আপনাকে দেখলে আমার মন ভালো হয়। এই কথাটা আমাকে আরও কৌতূহলী করে তুলল। আমি ঠিক করলাম আমার পরীক্ষাটা আরেকটু এগিয়ে নিতে হবে। পরের দিন আমি ইচ্ছাকৃতভাবে হাসানের সঙ্গে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করলাম। আমি বললাম, হাসান, চলো আজ আমরা একসঙ্গে রুমির জন্য একটা কেক বানাই। ও খুশি হয়ে রাজি হলো। আমরা রান্নাঘরে গিয়ে কেক বানানো শুরু করলাম। কাজের ফাঁকে আমি ওকে জিজ্ঞেস করলাম, হাসান, তুমি কখনো তোমার মায়ের কথা বলো না, ওনার সঙ্গে তোমার কি স্মৃতি আছে? ওর মুখটা মলিন হয়ে গেল, বলল, মামি, আমার মা যখন চলে যান আমি খুব ছোট ছিলাম। আমার সৎ মা আমাকে বড় করেছেন, কিন্তু মায়ের মতো ভালোবাসা কখনো পাইনি। আমি চুপ করে ওর কথা শুনলাম। ওর কণ্ঠে একটা গভীর কষ্ট ছিল। আমি বললাম, তুমি কি এখনো তোমার মাকে মিস করো? ও মাথা নাড়ল, কিন্তু কিছু বলল না। আমার মনে হলো হয়তো ওর এই আচরণের পেছনে তার মায়ের জন্য একটা গভীর আকাঙ্ক্ষা আছে। কেক বানানো শেষ হলো। রুমি খুশিতে লাফিয়ে উঠল। আমরা তিনজন মিলে কেক কাটলাম। কিন্তু আমার মনের মধ্যে এখনও সেই প্রশ্নটা ঘুরছিল, হাসানের এই স্নেহ, এই উপহার, এই আচরণ, এসব কি শুধু একটা ছেলে তার মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ, নাকি এর পেছনে কিছু লুকিয়ে আছে?
আমি ঠিক করলাম আমার পরীক্ষাটা আরও গভীর করতে হবে। আমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলব যেখানে ওর মনের আসল কথা বেরিয়ে আসবে। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমার এই পরীক্ষা কি ঠিক? আমি কি হাসানের সঙ্গে অন্যায় করছি? কিন্তু আমার মনের অস্থিরতা আমাকে থামতে দিচ্ছিল না। আমি জানতাম আমাকে এই রহস্যের উত্তর খুঁজতে হবে। হাসানের মনের আসল উদ্দেশ্য আমাকে বুঝতে হবে, যাতে আমি নিশ্চিত হতে পারি আমার সন্দেহ কতটা সত্যি। আমার পরবর্তী পদক্ষেপ কি হবে তা আমি পরিকল্পনা করতে শুরু করলাম। হাসানের আচরণ নিয়ে আমার মনের অস্থিরতা ক্রমশ বাড়ছিল। আমি ঠিক করেছিলাম আমার পরীক্ষাটা আরেকটু এগিয়ে নিয়ে ওর মনের আসল উদ্দেশ্য জানতে হবে। আমি চাইছিলাম না ওকে কষ্ট দিতে, কিন্তু আমার মনের শান্তির জন্য এটা জরুরি ছিল। আমি ঠিক করলাম ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলব যেখানে ওর মনের কথা স্পষ্ট হয়ে যাবে। একদিন সকালে আমি রুমিকে স্কুলে পাঠানোর পর হাসানকে বললাম, হাসান, আজ আমার একটু সাহায্য লাগবে। আমি বাড়ির কিছু জিনিস গোছাতে চাই, তুমি কি আমাকে হেল্প করবে? ও তৎক্ষণাৎ রাজি হল। আমরা দুজনে মিলে পুরনো কিছু জিনিস সাজাতে শুরু করলাম। কাজের ফাঁকে আমি ইচ্ছাকৃতভাবে বললাম, হাসান, তুমি আমাদের জন্য এত কিছু করো, কিন্তু কখনো নিজের কথা বলো না। তোমার কি কোনো স্বপ্ন নেই কিংবা কেউ পছন্দ হয়েছে? আমি ওর প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করলাম। হাসান একটু থমকে গেল, তারপর হেসে বলল, মামি, আমার স্বপ্ন তো সাধারণ, একটা ভালো চাকরি, একটা সুখী জীবন। আর পছন্দের কথা, সেটা তো এখনই ভেবে দেখিনি। ওর কথায় একটা লাজুক ভাব ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম ও আমার দিকে তাকিয়ে কথা বলছে না। আমি আরেকটু চাপ দিয়ে বললাম, তাই? তুমি এত ভালো ছেলে, কেউ তোমাকে পছন্দ করবে না, এটা হতেই পারে না। ও হাসল, কিন্তু কিছু বলল না। আমার মনে হলো ও যেন কিছু লুকাচ্ছে। দুপুরে আমি রান্নাঘরে কাজ করছিলাম। হাসান এসে বলল, মামি, আমি বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসব, আপনার কিছু লাগবে? আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, তবে তাড়াতাড়ি ফিরে এসো। ও চলে গেল, কিন্তু ফিরে এলো একটা ছোট্ট উপহার নিয়ে, এবার একটা সুন্দর হাতকুড়ি। আমি অবাক হয়ে বললাম, হাসান, এটা আবার কি? তুমি কেন বারবার এসব আনো? ও শান্ত গলায় বলল, মামি, এটা দেখে আপনার কথা মনে হলো, আপনি পড়লে ভালো লাগবে। আমি কিছু বলতে পারলাম না, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি সত্যি স্নেহ নাকি অন্য কিছু? সন্ধ্যায় আমি রুমির সঙ্গে বসে গল্প করছিলাম। হাসান এসে বলল, মামি, আজ আমি রুমিকে একটা গল্প বলবো। আমি রাজি হলাম। ও রুমিকে একটা সুন্দর রূপকথার গল্প শোনাল। কিন্তু গল্প বলার সময় আমি লক্ষ্য করলাম ও মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। ওর দৃষ্টিতে একটা অদ্ভুত তীব্রতা ছিল। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, হাসান, তুমি তো ভালো গল্প বলতে পারো, আমাকে একটা গল্প বলো না? ও হেসে বলল, মামি, আপনার জন্য গল্প? ঠিক আছে, একদিন বলবো। আমার মনে হলো ও যেন কিছু বলতে চায়, কিন্তু পারছে না। পরের দিন আমি আমার পরীক্ষাটা আরেক ধাপ এগিয়ে নিলাম। আমি হাসানকে আমার ঘরে ডাকলাম। আমি বললাম, হাসান, তুমি আমাদের জন্য এত কিছু করো, আমি তোমার জন্য কি করতে পারি? তুমি কি কিছু চাও আমার কাছ থেকে? আমি ওর চোখের দিকে তাকালাম। ও একটু অস্বস্তিতে পড়ে গেল, তারপর বলল, মামি, আমি আপনার কাছ থেকে কিছু চাই না, আপনি আমার জন্য যা করেন তাই যথেষ্ট। ওর কথায় একটা আন্তরিকতা ছিল, কিন্তু আমার মন বলছিল এর পেছনে কিছু আছে। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমি কি হাসানকে ভুল বুঝছি? ওর এই স্নেহ, এই উপহার, এই আচরণ, এসব কি শুধুই একটা ছেলের তার পরিবারের প্রতি ভালোবাসা, নাকি আমি ঠিকই সন্দেহ করছি? আমার পরীক্ষা এখনো শেষ হয়নি। আমি ঠিক করলাম আমাকে আরেকটু গভীরে যেতে হবে। আমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলব যেখানে ওর মনের আসল কথা আর লুকিয়ে থাকবে না। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল। আমি জানতাম আমার এই পরীক্ষা আমাকে হয়তো এমন একটা সত্যের মুখোমুখি করবে যেটা আমি কখনো ভাবিনি। হাসানের মনের রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। আমি নিজেকে প্রস্তুত করলাম পরবর্তী পদক্ষেপের জন্য, যদিও আমার মনের কোণে একটা ভয় কাজ করছিল, আমি কি সঠিক পথে আছি? হাসানের মনের রহস্য আমাকে রাতের পর রাত ঘুমাতে দিচ্ছিল না। আমি ঠিক করেছিলাম আমার পরীক্ষাটা এবার আরেক ধাপ এগিয়ে নিতে হবে। আমি চাইছিলাম ওর আচরণের পেছনের সত্যটা জানতে, কিন্তু একই সঙ্গে আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল, আমি কি হাসানের সঙ্গে অন্যায় করছি? তবুও আমার মনের অস্থিরতা আমাকে এগিয়ে যেতে বাধ্য করল। আমি ঠিক করলাম এবার ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলব যেখানে ওর মনের কথা আর লুকিয়ে থাকবে না। একদিন বিকেলে আমি রুমিকে তার ঠাকুমার বাড়িতে পাঠিয়ে দিলাম। বাড়িতে শুধু আমি আর হাসান ছিলাম। আমি ইচ্ছাকৃতভাবে ওকে আমার ঘরে ডাকলাম। আমি বললাম, হাসান, তুমি আমাদের জন্য এত কিছু করো, আমি তোমার জন্য কিছুই করতে পারি না। আজ তুমি বল, আমি তোমার জন্য কি করতে পারি? আমি ওর চোখের দিকে তাকালাম ওর প্রতিক্রিয়া দেখার জন্য।
ও একটু অস্বস্তিতে পড়ে গেল, তারপর বলল, মামি, আপনি আমার জন্য সব করেন, আমি আর কিছু চাই না। আমি আরেকটু চাপ দিলাম, হাসান, তুমি এত লাজুক কেন? তুমি কি কিছু বলতে চাও কিন্তু বলতে পারছো না? আমি তো তোমার মামি, আমাকে তো সব বলতে পারো। আমি হাসলাম, যেন কথাটা হালকাভাবে বলছি, কিন্তু আমার মনের ভেতরটা উত্তেজনায় কাঁপছিল। হাসান চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, মামি, আপনি আমার কাছে অনেক বিশেষ। আপনার সঙ্গে থাকলে আমার মন শান্ত হয়। আমার হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল। এটা কি ওর মনের আসল কথা নাকি এখনও কিছু লুকিয়ে আছে? পরের দিন হাসানের সঙ্গে আরও খোলামেলা কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, হাসান, তুমি যখন ছোট ছেলে ছিলে, তোমার মায়ের সঙ্গে কি কি করতে আমাকে একটু বলো না। আমি জানতে চাইছিলাম ওর মায়ের প্রতি ওর আকাঙ্ক্ষা কতটা গভীর। ও চুপ করে রইল, তারপর বলল, মামি, আমার মায়ের কথা খুব বেশি মনে নেই, তবে তিনি আমাকে খুব আদর করতেন। আমি যখন আপনার সঙ্গে থাকি তখন মনে হয় আমি সেই আদরটা আবার পাচ্ছি। আমি থমকে গেলাম, ওর কথায় একটা গভীর বিষণ্ণতা ছিল। সেদিন বিকেলে হাসান রুমির জন্য একটা ছোট্ট খেলনা নিয়ে এলো। আমি লক্ষ্য করলাম ও রুমির সঙ্গে খেলার সময় আমার দিকে তাকাচ্ছিল। আমি ইচ্ছাকৃতভাবে বললাম, হাসান, তুমি রুমির জন্য এত কিছু করো, আমার জন্য কিছু করবে না? এটা ছিল আমার পরীক্ষার আরেকটা অংশ। ও হেসে বলল, মামি, আপনার জন্য তো আমি সবসময় কিছু না কিছু করি। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি শুধুই স্নেহ নাকি এর পেছনে কিছু আছে? এক সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাসান এসে বলল, মামি, আমি আজ একটা নতুন রেসিপি শিখেছি, আপনার জন্য বানাবো। আমি হেসে রাজি হলাম। ও রান্না করতে শুরু করল আর আমি পাশে বসে ওর সঙ্গে গল্প করছিলাম। কথার ফাঁকে আমি বললাম, হাসান, তুমি এত স্নেহশীল কেন? তোমার এই ভালোবাসা কি শুধু আমাদের জন্য নাকি আরও কিছু আছে? ও হাসল, কিন্তু কিছু বলল না। আমার মনে হলো ও যেন কিছু লুকাচ্ছে। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমার এই পরীক্ষা কি ঠিক? আমি কি হাসানকে ভুল বুঝছি? ওর কথায়, ওর আচরণে একটা আন্তরিকতা আছে, কিন্তু আমার মনের সন্দেহ কাটছে না। আমি ঠিক করলাম আমাকে আরেকটু এগিয়ে যেতে হবে। আমি ওকে এমন একটা পরিস্থিতিতে ফেলব যেখানে ওর মনের আসল কথা আর লুকিয়ে থাকবে না। আমি জানতাম এই পদক্ষেপ আমাকে হয়তো এমন একটা সত্যের মুখোমুখি করবে যার জন্য আমি প্রস্তুত নই। আমার মনের মধ্যে একটা ঝড় চলছিল। আমি নিজেকে বারবার প্রশ্ন করছিলাম, আমি কি হাসানের সঙ্গে অন্যায় করছি? কিন্তু আমার মনের অস্থিরতা আমাকে থামতে দিচ্ছিল না। আমি ঠিক করলাম পরের দিন আমি আমার পরীক্ষার চূড়ান্ত ধাপে যাব। হাসানের মনের রহস্য আমাকে জানতেই হবে, যাতে আমার মনের এই দ্বন্দ্বের অবসান হয়। হাসানের মনের রহস্য আমাকে এতটাই অস্থির করে তুলেছিল যে আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। আমি ঠিক করেছিলাম এবার আমার পরীক্ষার চূড়ান্ত ধাপে যাব। আমি জানতাম এই পদক্ষেপ আমাকে হয়তো এমন একটা সত্যের মুখোমুখি করবে যার জন্য আমি পুরোপুরি প্রস্তুত নই, তবু আমার মনের শান্তির জন্য আমাকে এগিয়ে যেতে হবে। আমি হাসানের সঙ্গে এমনভাবে কথা বলবো যাতে ওর মনের আসল কথা বেরিয়ে আসে। একদিন সকালে আমি রুমিকে তার স্কুলে পাঠিয়ে দিলাম, বাড়িতে শুধু আমি আর হাসান ছিলাম। আমি ওকে ডেকে বললাম, হাসান, আজ একটু সময় দাও, আমার সঙ্গে কিছু কথা বলতে চাই। ও একটু অবাক হয়ে আমার দিকে তাকাল, তারপর হেসে বলল, ঠিক আছে মামি, কি কথা? আমি ইচ্ছাকৃতভাবে গলার স্বর নরম করে বললাম, হাসান, তুমি আমাদের জন্য এত কিছু করো, রুমির জন্য খেলনা, আমার জন্য উপহার। কিন্তু আমার মনে হয় তুমি কিছু বলতে চাও যেটা বলছো না। আমাকে সত্যি করে বলো, তোমার মনে কি চলছে? হাসানের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল, ও চুপ করে রইল। আমি ওর চোখের দিকে তাকিয়ে দেখলাম ও যেন কিছু বলতে চায় কিন্তু পারছে না। আমি আরেকটু চাপ দিয়ে বললাম, হাসান, আমি তোমার মামি, তুমি আমাকে সব বলতে পারো, আমি কিচ্ছু মনে করব না। ও মাথা নিচু করে বলল, মামি, আমি কিছু লুকাচ্ছি না। আপনি আর রুমি আমার কাছে পরিবারের মতো, আমি শুধু চাই আপনারা ভালো থাকেন। আমার মনে হলো ওর কথায় একটা আন্তরিকতা আছে, কিন্তু আমার সন্দেহ পুরোপুরি কাটল না। বিকেলে আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাসান এসে বলল, মামি, আমি আজ বাজার থেকে রুমির জন্য একটা নতুন রঙের বাক্স কিনেছি, আর আপনার জন্য এটা। ও আমাকে একটা ছোট্ট ডায়েরি দিল। আমি অবাক হয়ে বললাম, হাসান, এটা কি? তুমি কেন এত উপহার দাও? ও হেসে বলল, মামি, যখন কিছু লিখবেন আমার কথা মনে পড়বে। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি সত্যিই নিষ্পাপ স্নেহ নাকি এর পেছনে কিছু লুকিয়ে আছে? সন্ধ্যায় আমি হাসানকে আবার ডাকলাম, এবার আমি একটু অন্যভাবে কথা বলার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, হাসান, তুমি আমাকে এত কিছু দাও, কিন্তু আমি তোমার জন্য কিছুই করতে পারি না। তুমি যদি কিছু চাও আমাকে বলো, আমি তোমার মামি, আমি তোমার কথা শুনব। আমি ওর প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করলাম। ও একটু চুপ করে থেকে বলল, মামি, আমি আপনার কাছ থেকে শুধু একটা জিনিস চাই।
আপনি আমাকে সবসময় এইভাবে ভালোবাসবেন কি? আমার হৃৎপিণ্ডটা আবার দ্রুত লাফাতে শুরু করল। আমি ওর কথার মানে বোঝার চেষ্টা করলাম, ওর কথায় কি কেবল পরিবারের প্রতি ভালোবাসা নাকি আরও কিছু? আমি বললাম, হাসান, তুমি আমার ছেলের মতো, আমি তো তোমাকে সবসময় ভালোবাসব। কিন্তু তুমি কি আমার কাছে কিছু লুকোচ্ছ? ও হাসল কিন্তু কিছু বলল না। আমার মনে হলো ও যেন কিছু বলতে চায় কিন্তু সাহস করছে না। আমি ঠিক করলাম আমাকে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে। রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, আমি কি হাসানকে ভুল বুঝছি? ওর এই আচরণ, এই উপহার, এই কথাবার্তা, এসব কি শুধুই একটা ছেলের তার পরিবারের প্রতি ভালোবাসা নাকি আমার সন্দেহ সত্যি? আমি জানতাম পরের দিন আমার পরীক্ষার ফলাফল আমাকে একটা সিদ্ধান্তে পৌঁছে দেবে। আমি নিজেকে প্রস্তুত করলাম যাতে যাই হোক না কেন আমি সত্যের মুখোমুখি হতে পারি। আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি জাগছিল, আমি জানতাম হাসানের মনের রহস্য আমি খুব শীঘ্রই জানতে পারব। কিন্তু এই রহস্য আমাকে কোথায় নিয়ে যাবে তা আমি তখনও জানতাম না। আমার মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছিল, হাসানের আচরণ, তার কথা, তার দৃষ্টি, এসব আমাকে একটা অজানা রহস্যের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি ঠিক করেছিলাম আজ আমার পরীক্ষার চূড়ান্ত ধাপে যাব। আমি জানতাম এই পদক্ষেপ আমাকে হাসানের মনের আসল সত্যের মুখোমুখি করবে। আমি প্রস্তুত ছিলাম, যাই হোক না কেন আমি সত্যটা জানতে চাই। সকালে আমি রুমিকে তার ঠাকুমার বাড়িতে রেখে এলাম। বাড়িতে ফিরে আমি হাসানকে ডাকলাম, আমি বললাম, হাসান, আজ আমি তোমার সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই। তুমি আমার কাছে অনেক কিছু লুকাচ্ছ, তাই না? আমি ওর চোখের দিকে তাকালাম, ও একটু অস্বস্তিতে পড়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, মামি, আমি কিছু লুকাচ্ছি না, আমি শুধু চাই আপনারা ভালো থাকেন। আমি হাসলাম কিন্তু মনে মনে ভাবলাম এবার আমাকে আরও স্পষ্ট হতে হবে। আমি বললাম, হাসান, তুমি আমার জন্য উপহার আনো, আমার সঙ্গে এত কথা বলো, রুমির জন্য এত কিছু করো। এসব কি শুধুই পরিবারের প্রতি ভালোবাসা নাকি এর পেছনে আরও কিছু আছে? আমাকে সত্যি করে বলো কি? আমার গলায় একটা দৃঢ়তা ছিল। হাসান চুপ করে রইল, তার চোখে একটা অদ্ভুত বিষণ্ণতা দেখলাম। তারপর ও ধীরে ধীরে বলতে শুরু করল, মামি, আমি আপনাকে একটা কথা বলতে চাই। অনেকদিন ধরে আমার মনে এটা চলছে। আমার হৃৎপিণ্ডটা দ্রুত লাফাতে শুরু করল। আমি ভাবলাম এই তো এবার ওর মনের আসল কথা বেরিয়ে আসবে। আমি চুপ করে ওর কথার জন্য অপেক্ষা করলাম। হাসান বলল, মামি, আমি যখন ছোট ছিলাম আমার মা চলে যান। আমি কখনো মায়ের ভালোবাসা পুরোপুরি পাইনি। আমার সৎমা আমাকে বড় করেছেন, কিন্তু মায়ের মতো স্নেহ আমি কখনো অনুভব করিনি। আপনাকে দেখে আমার মনে হয় আমি আমার মায়ের ছায়া দেখছি। আমি থমকে গেলাম, ওর কথায় একটা গভীর আবেগ ছিল। ও আরও বলল, আপনি যেভাবে রুমির যত্ন নেন, আমার সঙ্গে কথা বলেন, আমার জন্য ভাবেন, এটা আমার কাছে অনেক বড়। আমি আপনার কাছ থেকে শুধু এই মমতাটা চাই। আমি জানি আপনি আমার মামি, কিন্তু আমার কাছে আপনি আমার মায়ের মতো। ওর চোখে পানি চিকচিক করছিল। আমার মনের মধ্যে যেন একটা ভারী পাথর নেমে গেল। আমি নিজেকে সামলে বললাম, হাসান, তুমি এটা আগে কেন বলনি? আমি তোমাকে সবসময় ছেলের মতোই ভালোবাসি। কিন্তু তোমার এই আচরণ আমাকে ভুল বুঝিয়েছে। ও মাথা নিচু করে বলল, মামি, আমি কখনো চাইনি আপনি আমাকে ভুল বোঝেন। আমি শুধু আপনার কাছ থেকে একটু মায়ের মতো স্নেহ চেয়েছিলাম। আমি ওর কথা শুনে নিজের ভুল বুঝতে পারলাম। আমার সন্দেহ, আমার পরীক্ষা, এসব কত বড় ভুল ছিল। সেদিন রাতে আমি হাসানের সঙ্গে আরও কথা বললাম। ও আমাকে তার ছোটবেলার কথা বলল, তার মায়ের স্মৃতি, তার কষ্ট। আমি বুঝলাম ওর এই উপহার, এই যত্ন, এসব ছিল তার মায়ের জন্য অপূর্ণ আকাঙ্ক্ষার প্রকাশ। আমি ওকে বললাম, হাসান, তুমি আমার কাছে সবসময় ছেলের মতোই থাকবে। আমি তো। মাঝপথে আমার কথা থেমে গেল। আমি ওকে জড়িয়ে ধরলাম যেমন একজন মা তার ছেলেকে আদর করে। ওর চোখে পানি দেখে আমারও চোখ ভিজে এলো। আমি বুঝলাম আমার সন্দেহ আমাকে কতটা ভুল পথে নিয়ে গিয়েছিল। হাসানের মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, ও শুধু একটা মায়ের ভালোবাসা খুঁজছিল যেটা ও কখনো পায়নি। পরের দিন থেকে আমি হাসানকে আরও বেশি মমতায় আগলে রাখলাম। আমি বুঝলাম ও যদিও আমার জন্মদাত্রী সন্তান নয়, তবু ওর সম্মানবোধ আমার কাছে অনেক বড়। আমার মনের অস্থিরতা দূর হল আর আমি শান্তি পেলাম। বন্ধুরা, সবশেষে আমি তোমাদেরকে বলতে চাই, আমরা অনেক সময় মানুষের আচরণ ভুল বুঝি, কিন্তু সত্যটা জানার আগে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের উচিত মনের গভীরে ঢুকে সত্যটা খুঁজে বের করা। কারণ সত্যিটা জানলে আমাদের মনের ভুল ভেঙে যায়, যার ফলে আমরা অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে অনেক বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারি। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবা।
এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য বন্ধুরা তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।